লর্ড অফ দ্য রিংস ফ্যান্টাসি জনরার একদম পিক বলে চলা যায়। 3টা মুভি 17টা অস্কার গেইন করা, তারপর হচ্ছে আপনার রিলিজের পর তোলপাড় ইনকাম করা এবং সিনেমা প্রেমীদের মধ্যে ফ্যান্টাসি জনরার যে এক্সপেকটেশন বাড়ানো বা একটা হাই এক্সপেকটেশন ক্রিয়েট করা, সাথে সব কিছু আছে এই ট্রিলজিতে। তো এই ট্রিলজি যে সিনেমা প্রেমীদের সামনে আসলো, এটার পিছনের গল্প কেমন ছিল? লর্ড অফ দ্য রিংস বই সিরিজ ইংরেজি সাহিত্যের অমর সৃষ্টি, যার স্রষ্টা হচ্ছেন J.R.R. টলকিয়েন, যিনি ছিলেন অক্সফোর্ডের একজন প্রফেসর। তিনি নিজের গল্প বলার আগে আলাদা ভাষা আবিষ্কার করে ফেলেন। কুলেনা সিন্দারি নামক সেসব ভাষা তিনি লর্ড অফ দ্য রিংসের জগতে ব্যবহার করেন। লর্ড অফ দ্য রিংসের কাহিনী লিখতে তিনি অনুপ্রেরণা নিয়েছেন নার্স মিথোলজির, ওয়ার্ল্ড ওয়ার এসব থেকে। কিন্তু এরকম বিস্ময়কর দুনিয়ার কথা কি টলকিনের আগে কেউ কখনো ভেবেছিল? সত্যি বলতে কি এইরকম স্কেলের গল্প খুব কমই ছিল। মিডল আর্থ শুধু একটা গল্প বলার সেটিং না, এটা আলাদা আলাদা ইতিহাস, মিথোলজি, ভাষা সবকিছু মিলিয়ে একটা আলাদা পৃথিবী তৈরি করা। এই কারণে বই প্রকাশিত হওয়ার পরপরই এটি তুমুল জনপ্রিয়তা পায়। 70-এর দশকে, 80-র দশকে পৃথিবীর অসংখ্য তরুণের কাছে মিডল আর্থ হয়ে উঠেছিল এক ধরনের গ্র্যান্ড এস্কেপ, বাস্তব পৃথিবীর ক্লান্তি থেকে একটু দূরে গিয়ে হারিয়ে যাওয়ার একটা জায়গা। আজও আমরা দেখলেই অবাক পাই পপ কালচারের কত জায়গায় এর ছাপ, যেমন স্ট্রেঞ্জার থিংসের, আবার বারবার লর্ড অফ দ্য রিংসের রেফারেন্স উঠে আসা। অনেক আধুনিক ফ্যান্টাসি গল্পের চরিত্র, জাতি, এমনকি বিশ্ব নির্মাণের ধারণাও অনেকটা টলকিনের কাছ থেকে অনুপ্রাণিত। এককভাবে বলতে গেলে আধুনিক ফ্যান্টাসি জগতে সবকিছু মোটামুটি ফাউন্ডেশন হিসেবে টলকিনের ভিত্তিটাকে ইউজ করা হয়। এই জন্য এখনো পর্যন্ত লর্ড অফ দ্য রিংসকে পিক হিসেবে কাউন্ট করা হয়। কিন্তু একটা প্রশ্ন তখনও ছিল, এত বিশাল জগৎ, এত বড় ডিটেল, এত কিছু কি সিনেমার পর্দায় আনা সম্ভব? অনেক পরিচালক, অনেক প্রযোজক আগ্রহ দেখিয়েছিল এই গল্পটা নিয়ে কাজ করার জন্য, কিন্তু সবাই দিন শেষে পিছনে পেরিয়ে যায়। কারণ এটা একটা ভয়ঙ্কর কাজ। এটা কিন্তু ছোটখাটো দুই একটা ক্যারেক্টার, দুই একটা ঘটনা নিয়ে না, এটা পুরো একটা পৃথিবী তৈরি করার মতো একটা ক্যানভাস। কিন্তু 90-এর শেষের দিকে একজন নিউজিল্যান্ড পরিচালক এই অসম্ভব কাজটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন এবং তার নাম পিটার জ্যাকসন। সেই সময় তিনি হলিউডের সবচেয়ে বড় পরিচালক ছিলেন না, কিন্তু তার স্বপ্ন ছিল বড়। তার স্বপ্ন ছিল মিডল আর্থকে বাস্তবে তুলে আনা। এবং মজার ব্যাপার হচ্ছে, এবং যেটা মোটামুটি অবশ্যনীয় ব্যাপার, তিনি প্ল্যান করেছিলেন এবং যেটা পরবর্তীতে বাস্তবায়ন করছে যে 3টা মুভি একসাথে উনি শুট করবে। আজকে শুনতে হয়তো এটা স্বাভাবিক লাগে, কিন্তু এটা তৎকালীন এটা মোটামুটি একটা পাগলামিতে পড়ে যে 3টা মুভি এত বিশাল ক্যানভাসে একসাথে শুটিং করার মতো প্রস্তাবনা দেওয়া। এটা তখন যদি আপনি ভাবেন একটু, এখনো মাঝে মধ্যে অনেক কনটেক্সটে এটা পাগলামিতেই পড়ে। বছরের পর বছর নিউজিল্যান্ডের পাহাড়ে পাহাড়ে বিভিন্ন লোকেশনে শুটিংটা শুরু হয় এবং সাথে হাজার হাজার কস্টিউম, মেকআপ, তারপর মিনিয়েচার যে আর্টিস্ট বা মিনিয়েচার সেট ডিজাইন করা, এসব কিছু মিলিয়ে অনেক দিন ধরে শুটিংটা চলে এবং দিন শেষে 2001 সালের ডিসেম্বর মাসে অবশেষে মুক্তি পায় সেই সিনেমা দ্য লর্ড অফ দ্য রিংস, ফেলোশিপ অফ দ্য রিং। 2001 সালের 19 ডিসেম্বর মুক্তি পায় এই ট্রিলজির প্রথম কিস্তি। 13টি ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পেয়ে জিতে নেয় 4টি। কিন্তু সত্যি বলতে কি অস্কার এই সিনেমার আসল সাফল্য না। এই সিনেমা আমাদের নিয়ে যায় সেই জগতে যার কথা মানুষ দশকের পর দশক কল্পনা করে এসেছে। মিডল আর্থ একটা পৃথিবী যেখানে মানুষের রাজ্য আছে, এলফদের অমর সভ্যতা আছে, ডোয়ার্ফদের পাহাড়ি নগর আছে, আর আছে ছোট্ট ছোট্ট একটা শান্ত জায়গা, শায়ার। এই শায়ারে শুরু হয় আমাদের গল্প। সবুজ মাঠ, ছোট ছোট ঘর, গোল দরজা আর একদম শান্ত একটা জীবন। এখানেই থাকে হবিটরা, ছোটখাটো শান্তিপ্রিয় একটি জাতি। যুদ্ধ, রাজনীতি, লড়াই এসব থেকে তারা অনেক দূর থাকতে পছন্দ করে। এই শায়ারেই আমাদের পরিচয় হয় বিলবো ব্যাগিংসের সাথে, একজন হবিট যার কাছে আছে একটা জিনিস যেটা পুরো মিডল আর্থের ভাগ্য বদলে দিতে পারে, একটা রিং। কিন্তু এটা কি কোনো সাধারণ একটা রিং ছিল? না, অনেক অনেক বছর আগে ডার্ক লর্ড স্যারাউন্ড এই রিং তৈরি করেছিলেন। এই রিং এর মধ্যে সে নিজের শক্তির একটা বড় অংশ ঢেলে দিয়েছিল। কারণ একটাই, এই রিং দিয়ে সে মিডল আর্থের সব জাতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। কিন্তু ইতিহাসের অনেক বাঁক পেরিয়ে সেই রিং এসে পৌঁছায় একেবারে অপ্রত্যাশিত একটা জায়গায়, একটা ছোট হবিটের কাছে। আর এখান থেকে শুরু হয় এই গল্পের আসল যাত্রা। এখানে আমাদের পরিচয় হয় ফ্রোডো ব্যাগিন্সের সাথে, একজন একেবারে সাধারণ হবিট। তারপর আসে গ্যান্ডালফ দ্য গ্রেট উইজার্ড। অনেক কম চরিত্রই থাকে এমন অবিস্মরণীয়, যে গ্যান্ডালফ নিজে বছর পর বছর রিংটা খুঁজে বেরিয়েছে নষ্ট করার জন্য। সে যখন জানতে পারে রিং আছে বিলবোর কাছে, তখন সে আশ্চর্য বনে যায়। আশু বিপদের কথা ভেবে সে রিংটা নিয়ে ফ্রোডোকে দেয় এবং তাকে টাউন অফ ব্রিতে দেখা করতে বলে। সেখানে ফ্রোডো আর তার সাথী স্যাম, মেরি, পিপিনের পরিচয় ঘটে অ্যারাগনের সাথে। অ্যারাগন সানোয়ের পাঠানো নাচগুলোর হাত থেকে হবিটদের বাঁচায়। অ্যারাগন নিজেকে সাধারণ রেঞ্জার পরিচয় দেয়, কিন্তু আসলে সে মানুষদের নির্বাসিত কার্টস রাজা। তখন ওরা যায় রিভেন্ডিল মিড আর্থের সবচেয়ে নোবেল অবিস্মরণীয় জাতি এলভসদের রাজ্যে, যেখানে রিং নিয়ে কি করা যায় তা নিয়ে মানুষদের প্রতিনিধি বারোমির, ডুয়ার্সদের প্রতিনিধি গিমলি, এলভেসের প্রতিনিধি লিগোরাসের সাথে আমাদের পরিচয় ঘটে। সব মিলিয়ে একটা সিদ্ধান্ত হয়, মাউন্ট ডুম যেখানে রিং বানানো হয়েছিল সেখানে গিয়ে রিংটা ডিস্ট্রয় করা হবে, যাতে শরণ আর কখনো ক্ষমতায় না পায়। ফ্রোডো হয়
রিং বেয়ারার 4 জন হবিট, 2 জন মানুষ, একজন উইজার্ড, একজন এলফ, একজন ডোয়াল্ফ দিয়ে গঠিত হয় ফেলোশিপ অফ দ্য রিং। আর শুরু হয় মাউন্ট ডুমের উদ্দেশ্যে এপিক অ্যাডভেঞ্চার, যা আগে কখনো কেউ দেখেনি, জানেনি। রিভেন্ডিল অপূর্ব সুন্দর, ভিজুয়ালি দেখে হা হয়ে যাওয়ার মতো। পিটার জ্যাকসন এসব কল্পনা করে পর্দায় কিভাবে তুললেন তাও এক বিস্ময়। ওদের অ্যাডভেঞ্চারে ওরা মরিয়া গুহা দিয়ে যায়, যেখানে গাবলিনরা ডোয়াল্ফদের মেরে ফেলেছে। সেখানে বুলরাগের মোকাবেলা করতে গিয়ে গ্যালফ মারা যায়। আসলে কি মারা যায় সেই টুইস্ট পরের জন্য থাক। তারপর বাকি 8 সদস্য সম্মুখীন হয় স্যারাউনের এবিল আর্ক আর্মি। সেই যুদ্ধে মারা যায় বরোমির। ফ্রুডো আর স্যাম আলাদা হয়ে যায়। ওরা যায় মাউন্ট ডোমের উদ্দেশ্যে। ম্যারিন পিপিনকে আগ্রা ক্যাপচার করে নেয়। অ্যারাগন, লিগোলাস এবং গিমলি তাদের পেছনে যায় উদ্ধার করতে। এসব তো মাত্র শুরু, মেইন দুনিয়া এখনো বাকি। এরপর কি হয় সেটা জানতে হলে আমাদেরকে দেখতে হবে দ্য টু টাওয়ার্স, যেটা হচ্ছে এই ট্রিলজির সেকেন্ড কিস্তি। সেই গল্প পরের ভিডিওতে হবে। ফেলোশিপ অফ দ্য রিং মুক্তি পাওয়ার পর থেকে ক্রিটিকসদের কাছে হাইলি অ্যাপ্রিসিয়েট হয় এবং চারপাশে শুরু হয় পিটার জ্যাকসনের জয় জয়কার। এমন সিনেমেটিক জগৎ, এমন ভিজুয়ালাইজেশন আগে কখনো সিনেমা প্রেমীদের সামনে কেউ তুলে আনেনি। আর হোল মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দর, মানে কিভাবে যে আপনাকে বলি যে এইভাবে একটা মিউজিককে ইউজ করে একটা ফ্যান্টাসি জনরা জগতের যে নিজস্ব একটা রিদম, ওই রিদমটাকে ইন্ট্রোডিউস করা দর্শকের সামনে, এগুলো ছিল দর্শকের কাছে নতুন। ফেলোশিপ অফ দ্য রিং শুধু বিগিনিং ছিল, সবকিছু চেঞ্জ হওয়ার পর ফিল্ম মেকিং এর বিস্ময়। আর লর্ড অফ দ্য রিংস সে এক জীবন্ত জিনিস, সে এক গ্র্যান্ড এস্কেপ। এখন আমি মাঝে মধ্যে ওই দুনিয়াতে হারাই, যখনই জার্নিটা শুরু হয় আমি আবারও হারিয়ে যাই। আর কখনো কখনো নিজেকে কল্পনা করি ফ্রুডো ব্যাগিসের সাথে।